Hello everyone, good morning to all of you. Welcome to our channel English World. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 এর একটি অসাধারণ কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা এই কবিতার লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং গভীর অর্থ বিশ্লেষণ জানব। সাথে জানব এই কবিতাটির মূল ভাব এবং কবিতাটিতে কোন কোন ফিগারস অফ স্পিচ ইউজ করা হয়েছে সেটাও কিন্তু জেনে নেব। তো কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে দু চার কথা না জানলেই নয়। কবি এমিলি জেন ব্রন্টি 1818 সালের 30 জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল সাহিত্যের এক অদ্ভুত কেন্দ্র। তার বড় বোন সাল ব্রন্টি এবং ছোট বোন অ্যান ব্রন্টিও ছিলেন নামকরা লেখিকা। এই ব্রন্টি বোনদের মধ্যে এমিলি ছিলেন সবচেয়ে বেশি লাজুক এবং নির্জন প্রিয়তা। তিনি বাইরের জগতের চেয়ে নিজের কল্পনার জগৎ এবং ইয়র্কশায়ারের নির্জন প্রান্তর কিন্তু বেশি পছন্দ করতেন। মানুষের সাথে মেলামেশার চেয়ে প্রকৃতি এবং পোষা প্রাণীদের সাথে সময় কাটাতে তিনি বেশি ভালোবাসতেন। তার কবিতায় প্রকৃতির যে গভীর চিত্র পাওয়া যায়, এই নির্জন তার যে নির্জন জীবন, সেই নির্জন জীবন থেকেই কিন্তু আসা। কবি এমিলি জেন ব্রন্টি এলিস বেল ছদ্মনাম গ্রহণ করেছিলেন। সেই সময় নারী লেখকদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো ছিল না। তাই 1846 সালে 3 বোন মিলে যখন তাদের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন, তখন এমিলি এলিস বেল ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। তিনি চেয়েছিলেন তার লেখা যেন লিঙ্গ দিয়ে নয়, বরং মেধা দিয়ে বিচার করা হয়। তো তার একটি অমর সৃষ্টি রয়েছে, সেটা হলো উদারিং হাইটস। 1847 সালে প্রকাশিত এই উপন্যাসটি এমিলির একমাত্র উপন্যাস। এটি যখন প্রথম প্রকাশিত হয়, তখন পাঠকরা এর তীব্র আবেগ এবং জটিল চরিত্রগুলো দেখে বেশ অবাক হয়েছিলেন। এটি একটি প্রতিশোধ, ভালোবাসা এবং অতি প্রাকৃত উপাদানে ঠাসা একটা গল্প। আজ এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের সেরা উপন্যাসগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য হয়। তো যাই হোক, এমিলির জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র 30 বছর বয়সে 1848 সালে টিউবারকিউলোসিস বা যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা যান। কথিত আছে তিনি এতটাই একরক্ষা এবং সাহসী ছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো চিকিৎসকের সাহায্য নিতে তিনি অস্বীকার করেছিলেন। তো তার কবিতায় নস্টালজিয়া এবং প্রকৃতিবাদ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তিনি প্রকৃতিকে কেবল দৃশ্য হিসাবে দেখতেন না, বরং প্রকৃতির মাঝেই নিজের মনের আবেগগুলো খুঁজে পেতেন। এমিলি ব্রন্টি তার বাস্তব জীবনে মা এবং ভাই বোনদের হারিয়ে অনেক একাকিত্বের মধ্যে কিন্তু বড় হয়েছেন। এই কবিতাটি সেই একাকিত্বের মাঝেও পরিবারের সান্নিধ্য এবং ফেলে আসা সুন্দর দিনগুলোর প্রতি এক ধরনের ব্যাকুলতা প্রকাশ করে। এটি কেবল প্রকৃতির বর্ণনা নয়, বরং মানুষের মনের গভীরে থাকা হারিয়ে যাওয়ার সময় ফিরে পাওয়ার আকুতি। তো এই হলো কবি পরিচিতি। চলো এবার আমরা কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং এর এক্সপ্লেনেশনটাও জেনে নিই। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টি। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর মৃদু কুয়াশা। মাইল্ড মানে হচ্ছে মৃদু, মিস্ট মানে কুয়াশা, আর আপন দ্য হিল মানে পাহাড়ের উপর। তাহলে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের উপর মৃদু কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টু মোরো, আগামীকালের কোনো ঝড়ের কথা বলে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না, দিনটি তার মন ভরে কেঁদেছে। উইপ মানে কাঁদা, এখানে উইপের থার্ড ফর্ম ইউজ হয়েছে, ওয়েপ্ট। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তার জমানো সব নীরব দুঃখ উজাড় করে দিয়েছে। অর্থাৎ এই স্ট্যান্ডায় কবি পাহাড়ের উপর হালকা কুয়াশা জমে থাকতে দেখছেন। এই কুয়াশা কোনো ঝড়ের সংকেত নয়। কবি কল্পনা করছেন যে সারাদিন যে বৃষ্টি হয়েছে তা আসলে দিনটির মনের জমানো কান্না। দিনটি যেন তার সমস্ত নীরব দুঃখ বৃষ্টির মাধ্যমে ঝরিয়ে ফেলেছে।
তাই এখন চারপাশ শান্ত। স্ট্যান্ডা 2, ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। কবি বলছেন, ওহ আমি আমার যৌবনের দিনগুলিতে ফিরে গেছি। আই এম আ চাইল্ড অনস মোর, আমি আবারও একটি শিশু হয়ে গেছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এবং আমার বাবার সেই নিরাপদ ছাদের নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, সেই পুরনো হল ঘরের দরজার কাছে। অর্থাৎ বর্তমানের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে কবি স্মৃতিকাতর হয়ে পড়ছেন। তিনি মানসিকভাবে তার ছোটবেলার দিনগুলিতে ফিরে গেছেন। তার মনে হচ্ছে তিনি যেন আবারও সেই ছোট্ট শিশুটি হয়ে গেছেন এবং তার বাবার নিরাপদ আশ্রয়ে সেই পুরনো চেনা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এই স্ট্যান্ডায় কবি বর্তমান থেকে চলে গেছেন অতীতে। তার অতীতকালের কথা তিনি স্মরণ করছেন, অর্থাৎ তিনি স্মৃতিচারণ করছেন। তার মনের মধ্যে একটা নস্টালজিক ফিলিংস রয়েছে, এখন নস্টালজিক ফিলিংস হচ্ছে এখন। কবি থার্ড স্ট্যান্ডায় বলছেন, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই মেঘলা সন্ধ্যা নামতে দেখছি। আফটার আ ডে অফ রেন, সারাদিন বৃষ্টির পর। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, দ্য হরাইজনস মাউন্টেন চেন। অর্থাৎ ব্লু মিস্ট, নীল, তো পল কি ঢেকে দিচ্ছে? দ্য হরাইজনস মাউন্টেন চেন, অর্থাৎ দিগন্তের পর্বতমালাকে ঢেকে দিচ্ছে। অর্থাৎ কবি এই স্ট্যান্ডায় আবার বর্তমানে ফিরে এসে দেখছেন যে সারাদিন বৃষ্টির পর একটি মেঘলা সন্ধ্যা নেমে আসছে। দিগন্তের পাহাড়ের সারি এখন নীল রঙের কুয়াশায় ঢাকা পড়ে গেছে। কবি এই কুয়াশাকে মধু বলছেন, কারণ এটি তার মনের সুখকর স্মৃতির জন্ম দিচ্ছে। এই কুয়াশা যেন পাহাড়ের গায়ে একটি পাতলা আবরণের মতো জড়িয়ে আছে। কবি লাস্ট স্ট্যান্ডায় বলছে, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, লম্বা সবুজ ঘাসের ডগায় জলকণা জমে আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার, ভোরের অশ্রুর মতো ঘন। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস, আর সুগন্ধের এক মায়াবী ঘ্রাণ ভেসে আসছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যা ফেলে আসা অন্য বছরগুলোর কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ লম্বা সবুজ ঘাসের উপর জমে থাকা বৃষ্টির জলকে কবির কাছে সকালের শিশির বা চোখের জলের মতো মনে হচ্ছে। বাতাসের ঘ্রাণে এক অদ্ভুত মায়াবী সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। এই সুগন্ধ কবিকে তার অতীতের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে। প্রকৃতির এই সুবাস যেন বহু বছর আগে ফেলে আসা দিনগুলোকে বর্তমানে ফিরিয়ে আনছে। তো এই হলো সম্পূর্ণ কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং তার ব্যাখ্যা। এবার কবিতার জেনে নেব মূল থিমটা কি। না, কবিতার মূল থিম হলো প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে স্মৃতিকাতরতা বা অতীতের স্মৃতিচারণ। পাহাড়ের উপর জমে থাকা মৃদু কুয়াশা এবং সারাদিনের বৃষ্টির পর শান্ত পরিবেশ কবিকে তার বর্তমান থেকে শৈশবের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। কবির কাছে প্রকৃতি কেবল দৃশ্য নয়, বরং তার আবেগের প্রতিফলন, যেখানে বৃষ্টি হলো দিনের নীরব দুঃখ আর কুয়াশা হলো অতীতের মধুর স্মৃতিতে ফিরে যাওয়ার একটি মাধ্যম। সংক্ষেপে বলতে গেলে এটি বর্তমানের বিষণ্ণতা থেকে মুক্তি পেতে প্রকৃতির আশ্রয়ে হারানো শৈশবের নিরাপত্তা বা সুখ খুঁজে পাওয়ার একটি আকুতি। চলো এবার আমরা জেনে নিই এই কবিতায় কি কি ফিগার্স অফ স্পিচ বা অলংকার ইউজ করা হয়েছে। তো কবিতার 3 নম্বর লাইনে পার্সোনিফিকেশন ইউজ করেছেন। পার্সোনিফিকেশন কি? না, পার্সোনিফিকেশন হলো একটি বিশেষ সাহিত্যিক অলংকার বা ফিগার্স অফ স্পিচ, যেখানে কোনো প্রাণহীন বস্তু বা ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় পদার্থ বা বিমূর্ত ধারণাকে মানুষের মতো গুণাবলী, আবেগ বা কাজের মাধ্যমে বর্ণনা করা হয়। সহজ কথায় বলতে গেলে কোনো বস্তুকে মানুষের মতো রূপ দেওয়া। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটি তার মন ভরে কেঁদেছে। অর্থাৎ এখানে দিন, দ্য ডে, একটি জড় বা বিমূর্ত সময়, কান্না করা মানুষের কাজ কিন্তু সময়ের নয়। কিন্তু কবি দিনটিকে এমনভাবে এখানে বর্ণনা করেছেন যে দিনটি একজন মানুষ এবং সে কাঁদছে।
কাঁদছে মানে বৃষ্টির মাধ্যমে কাঁদছে, তাই এটি পার্সনিফিকেশন। কবি 14 নম্বর লাইনে আরো একটি ফিগারস অফ স্পিচ ইউজ করেছেন, অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। এখানে তিনি সিমিলি ইউজ করেছেন। না সিমিলি কি? না সিমিলি বা উপমা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অলংকার বা ফিগারস অফ স্পিচ, যেখানে সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা হয়। এই তুলনা করার জন্য সাধারণত অ্যাজ অথবা লাইক শব্দ দুটি ব্যবহার করা হয়। সহজ কথায়, যখন আমরা কোনো একটি জিনিসের গুণ বোঝাতে গিয়ে অন্য একটি সুপরিচিত জিনিসের সাথে তুলনা করি, তাকেই সিমিলি বলে। এখানে কবি ঘাসের ডগার জলকণা এর সাথে চোখের জলের তুলনা করেছেন, অর্থাৎ যেহেতু তুলনা করতে গিয়ে অ্যাজ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি সিমিলি। তো বন্ধুরা, এই হলো তোমাদের কবিতাটির সম্পূর্ণ লাইন বাই লাইন অনুবাদ এবং তার ব্যাখ্যা, এবং আমরা জেনে নিলাম তার মূল থিমটা কি বা কোন কোন ফিগারস অফ স্পিচ কিন্তু ইউজ করা হয়েছে। তাও যদি কোনো কনফিউশন বা সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।